আসসালামু আলাইকুম সবাইকে। অবাধ্য প্রণয় গল্পের 51 নম্বর পর্ব। তো যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। মার্জিয়া যে কতটা ভয় পেয়েছে জিহাদ সেটা বুঝতে পেরে এক হাতে তাকে আরো জড়িয়ে নিল, অন্য হাত দিয়ে নিজের ফোনটা বের করলো। ফোনে হালকা ভলিউমে একটা গান চালিয়ে দিল। পরিবেশটা কেমন অন্যরকম হয়ে উঠল। মার্জিয়া কিছুক্ষণ চুপচাপ শুনতে শুনতে জিহাদের বুকে মাথা রেখে রইল। জিহাদ নিচু হয়ে তার কানের পাশে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এখনো ভয় লাগছে? মার্জিয়া কিছু বলছে না। জিহাদ মার্জিয়ার ভয় ঘেমে যাওয়ার মুখ দেখলো। মার্জিয়া মুখ তুলে তাকাতেই জিহাদের চোখে সেই চেনা দুষ্ট মায়া। আগুনের আলোয় ছেলেটার চোখ দুটো আরো গভীর, আরো টান টান লাগছে। কি হলো, তোমার ভয় লাগছে না? আমার দিকে তাকিয়ে আছো কেন? জিহাদ একটু ঝুঁকে এসে ধীরে বলল, এই মুহূর্তে তোমাকে ছাড়া পৃথিবীর আর কোনো কিছু দেখতে ইচ্ছা করছে না। মার্জিয়ার নিঃশ্বাস যেন আটকে গেল। গানটা তখনও খুব আস্তে বাজছে। সে চোখ নামিয়ে নিল। জিহাদ আঙ্গুল দিয়ে তার থুতনি আলতো করে তুলে নিল। মার্জিয়ার ঠোঁট কামড়ে মৃদু স্বরে বলল, এভাবে দেখছো কেন? মার্জিয়ার নাক ঘেমে ফোটায় ফোটায় রূপান্তর হয়ে আছে। জিহাদের বুকের ভেতর কেমন ঢেউ বয়ে গেল। সে কিছুক্ষণ শুধু তাকিয়ে রইল, তারপর আলতো করে নাকের ডগায় একটা শব্দ করে চুমু খেলো। চারপাশটা যেন এক মুহূর্তে থেমে গেল। মার্জিয়া আস্ত করে বলল, কি করছো দূরে? কথা সম্পূর্ণ হওয়ার আগেই মার্জিয়ার অধর আঁকড়ে ধরল জিহাদ। বেশ কিছুক্ষণ যুদ্ধ চলল। মার্জিয়া ধাক্কাধাক্কি করে এক সময় ঠান্ডা হয়ে গেল। আবেশে চোখ বন্ধ করে উপভোগ করলো সামনে মানুষটার ভালোবাসাময় ছোঁয়া। মার্জিয়াকে ঠান্ডা হতে দেখে মার্জিয়ার অধর ছেড়ে দিল। মার্জিয়া কেবল চোখ মুখ বন্ধ করে শ্বাস টানছে জোরে জোরে। বুকের উঠানামার গতি ভীষণ বেড়ে গেছে। আর দুই হাত জিহাদের শার্ট খামচে ধরে আছে। জিহাদ পরিস্থিতি সামাল দিতে আলতো হেসে বলল, দেখছো তোমার আর ভয় লাগছে না? আমার ট্রিট কাজে লাগলো তো? তখনও মার্জিয়ার কোনো বক্তব্য আসলো না। শুধু চোখ খুলে জিহাদের দিকে তাকিয়ে রইল লজ্জা মাখা বদনে। মার্জিয়ার মুখ আর জিহাদের মুখ খুবই কাছাকাছি। দেখতে দেখতে জিহাদ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আস্ত করে মার্জিয়ার ঠোঁটের দিকে এগিয়ে গেল। মার্জিয়া চোখ বন্ধ করে জিহাদের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিয়ে আরো দুহাত বাড়িয়ে জিহাদের গলা চেপে ধরল। জিহাদ বুঝতে পারল না আসলে এটা কি ঠিক হচ্ছে নাকি ভুল। পরিবারকে না জানিয়ে আবার নিজে ভাবলো এইসব কথা পরিবারকে জানিয়ে করতে হবে। যা হবার তা হয়েই তো গেছে। বিয়ে ঠিক ছিল আগে থেকেই। তার উপর দুজন দুজনকে ভালোবাসতো। জিহাদ না পেরে দুই পরিবারকে জানায় সে ওই দিনেই বিয়ে করবে। এখানে থেকেই পড়াশোনা শেষ করুক, তার সমস্যা নেই। তাই আর কোনো অমত করেনি। রেজিস্ট্রি করে কাজী ডেকে একেবারে বিয়ে পড়িয়ে রেখেছিল। আর কালকের ছেলে মেয়ের বিশ্বাস করা যায় না। মার্জিয়ার পড়া শেষ হলেই শুধু সবাইকে জানিয়ে অনুষ্ঠান করবে, এতটুকুই। জিহাদও কখনো কোনো বাড়াবাড়ি করেনি। বউ আছে কিন্তু একজন প্রেমিকের মতো আচরণ করছিল। তবে আজকের পরিস্থিতি একেবারেই অন্যরকম। এক ঝটকায় সব অন্যদিকে যাচ্ছে। দুজনে প্রাপ্তবয়স্ক, এখানে কাউকে জোর করা প্রয়োজন আসে না। তার উপর স্বামী স্ত্রী। ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা বাজছে। ফোন আর এক রমণীর শরীরে অশান্ত ছোঁয়ায় ভরিয়ে তুলছে এক পুরুষ। জিহাদ প্রতিটি স্পর্শে বুঝে দিচ্ছে এই মেয়েটাকে সে কতখানি ভালোবাসে। চারিদিকে অন্ধকার জঙ্গলে সাই সাই বাতাসে জ্বলন্ত কাঠের আগুনও নিভিয়ে দিয়েছে। শুধু দুই মানবীর শ্বাস প্রশ্বাসের শব্দ আশপাশে ঢেউ খেলে যাচ্ছে। সকালে স্নিগ্ধ সূর্যের আলোতে মার্জিয়ার ঘুম হালকা হলো। চোখ মুখ ঢেকে আবারও ঘুমানোর প্রয়াস চালালো, কিন্তু অদ্ভুত কিছু মনে হয় আধ খোলা চোখেই চাইলো। সামনে জিহাদ টাওয়েল নিয়ে মাথা মুছতে মুছতে মার্জিয়ার দিকে তাকিয়ে রইল। ম্যাডাম, শুভ সকাল এন্ড নতুন জীবনে পদার্পণে শুভেচ্ছা। তবে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে ইহা আপনার স্বামীর বাড়ি। আপনি জলদি উঠলে কৃপা হতাম, কেননা আপনার শাশুড়ি আপনার অপেক্ষায় আছেন। মার্জিয়া ধরপড়িয়ে উঠল, যেন এক লাপেই সে রেডি হয়ে যাবে। আশপাশে তাকিয়ে অবিশ্বাসের সুরে বলল, আমরা তো জঙ্গলে ছিলাম। জি ম্যাডাম, জঙ্গলে আমাদের মঙ্গল হয়ে গেছে। এই পৃথিবী লোকে চলে এসেছে আমাদের বীজ বপন করতে। কি সব বলছো? বাড়িতে আসলাম কখন? লজ্জা নিয়ে বলল মার্জিয়া। জিহাদ ভুরু কুচকিয়ে তোয়ালাটা কাঁধে ফেললো। চোখের কোণে দুষ্ট হাসি টেনে বলল, আপনি যখন ঘুমের রাজ্যে রাজকুমারী হয়ে ভেসে বেড়াচ্ছিলেন তখনই আপনাকে কোলে করে নিয়ে এসেছি। মার্জিয়ার চোখে কোটর থেকে পড়া উপক্রম। কোলে করে এনেছো গাড়ি? জি, আর কি ভাববেন? আপনাকে কি আমি বস্তায় করে আনবো? গাড়ি স্টার্ট দিয়ে দেখি গাড়ি স্টার্ট নিছে, তাই চলে আসলাম। আপনি তো গভীর ঘুমে মগ্ন ছিলেন, জানবেন কি করে? চুপ। মার্জিয়া তড়িঘড়ি করে চারপাশে তাকালো, যেন কেউ শুনে ফেলেই সর্বনাশ হয়ে যাবে। জিহাদ এবার আরেকটু ঝুঁকে এলো, নিচু স্বরে বলল,
শুনে ফেললে দোষ কি? এখন তো আপনি আমার বৈধ স্ত্রী। আপনাকে কোলে নেওয়া, আদর করা, নিজের কাছে রাখা সবই আইনসম্মত। আর যেহেতু হুট করে আমার বাসায় ছিলেন, তাও আবার রাতে, সবাই বুঝে যাবে। ঘটনা এমনি ঘটে না, ও বন্ধুর এক হাতে তালি বাজে না। মার্জিয়া কান দুটো মুহূর্তেই লাল হয়ে উঠল। সে দ্রুত বালিশ টেনে নিয়ে জিহাদের দিকে ছুঁড়ে মারল। অসভ্য কোথাকার! জিহাদ হেসে বালিশটা এক হাতে ধরে ফেলল। অসভ্য আমি? ম্যাডাম, গতরাতে কে আমার শার্ট খুলে উন্মুক্ত বুকে শুয়েছিল? মনে হয় ভূত হবে, তাই না? আমিও সাক্ষ্য দিব, কেউ আমাকে অসভ্য হতে বাধ্য করেছে। ইঙ্গিত দিয়েছিল বলেই আজ আমি এই অসভ্য খেতাব পেলাম। মার্জিয়া থমকে গেল। কয়েক সেকেন্ড চুপ থেকে চোখ নামিয়ে ফেলল। সত্যি বলতে গতরাতের বেশিরভাগই তার মনে আছে, কিন্তু সেই সব মনে পড়তেই বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। কি লজ্জা! লোকটা তাই বলে এভাবে লজ্জা দিবে? এমনি তো ঠিকই ছিল, এক রাতের এরকম পরিবর্তন হয়ে লজ্জামাখা খেয়ে ফেলবে জানলে ইহকালে এরকম কাজ করতো না। আর সেও কি ইচ্ছা করে এমন করেছে? পরিস্থিতি হুট করেই কি হলো কিভাবে জানবে? জিহাদ ওর চুপ করে যাওয়া মুখ দেখে ধীরে ধীরে বিছানায় পাশে এসে বসলো। আগের দুষ্টুমি ভরা স্বরটা এবার কিছুটা নরম হলো। এই যে এত লজ্জা পাচ্ছ ম্যাডাম, তুমি জানো লজ্জা পেলে একেবারে মারাত্মক লাগে তোমাকে। মার্জিয়া ধীরে ধীরে মুখ তুলে তাকালো। চোখে মুখে একরাশ সংকোচ, লাজ আর অদ্ভুত কোমলতা। জিহাদ কয়েক মুহূর্ত চুপ করে ওর দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে মার্জিয়ার কপালে এলোমেলো চুলগুলো সরিয়ে দিয়ে বলল, প্রথমবার তাই তো লজ্জা পাচ্ছ বেশি। নেক্সট টাইম থেকে আর পাবে না। যাও, ফ্রেশ হয়ে নাও। কি রেগে যাচ্ছ কেন? তোমার আর আমার অভ্যাসের কথা বলছি। একসাথে থাকতে থাকতে লজ্জা কেটে যাবে। মার্জিয়ার বুকের ভেতরটা কেঁপে উঠল। লোকটা যখন এমন স্বাভাবিকভাবে এত সহজ করে গভীর কথা বলে, তখন তার নিজেরই আর কিছু বলার থাকে না। অবাক হয়ে প্রশ্ন করলো মার্জিয়া, একসাথে মানে কি? জিহাদ আবার মুচকি এসে বলল, মানে এখন থেকে তুমি আমার বাড়িতেই থাকছো। পাগল হয়ে গেছো? কখনোই না। যে যাই বলো, আমি তো ঠিকই ছিলাম জান। হঠাৎ করে আমাকে লোভ না দেখাইলেই পারতে। আমি খুব লোভী, শুধু তোমার ক্ষেত্রেই। তাই তুমি চাইলে যেতে পারবে না। আই এম সরি, আই ক্যান্ট স্টে ইভেন ওয়ান নাইট ওয়ে ফ্রম ইউ, মাই ওয়াইফ। মার্জিয়া চোখ বড় বড় করে চাইল। আসলেই সে কার পাল্লায় পড়েছে। যাই হোক, রোমান্স পরে হবে। এখন বড় সমস্যা হলো, নিচে আম্মু বসে আছে আর তুমি এখন বাসর ঘরে। উফ নো, আমাদের তো বাসর জঙ্গল হয়েছে। সেটা বড় কথা নয়, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। মার্জিয়া কিছু বলতে গিয়েও থেমে গেল। জিহাদের চোখে তাকাতেই কেন যেন তার ভেতরটা অস্থির লাগছে, ঢেকে যাচ্ছে। জিহাদ বিছানা থেকে উঠে আলমারির দিকে এগিয়ে গিয়ে একটা শাড়ি বের করলো। এই নাও, এটা পরে নাও, আম্মু নিজে তোমার জন্য বের করে রেখেছে। মার্জিয়া শাড়িটার দিকে তাকিয়ে অবাক হলো। হালকা গোলাপি রঙের খুবই সুন্দর একটা শাড়ি। কাপড়ের ভাঁজে যেন নতুন জীবনের গন্ধ লেগে আছে। যে শাড়িটা হাতে নিয়ে কিছুটা আবেগমাখা কণ্ঠে বলল, উনি আমার জন্য রেখেছেন। জিহাদ এবার একটু নরম হয়ে বলল, হ্যাঁ। আর একটা কথা বলি, তুমি যতটা ভয় পাচ্ছ তার অর্ধেকও লাগবে না। এই বাড়িতে তোমাকে কেউ কষ্ট দেবে না। যতদিন আমি আছি কেউ না। আর আমার আম্মুকে তো নতুন করে চিনছ না, তাহলে এভাবে ঘাবড়ে যাওয়ার কারণ কি আছে? মার্জিয়া ধীরে ধীরে জিহাদের দিকে তাকালো। বুকের কোথাও খুব নরম একটা অনুভূতি জন্ম নিল। এই মানুষটার মাঝে মাঝে খুবই বাজে কথা বলে, খুব জ্বালায়, খুব লজ্জা দেয়, তবুও তার কথাগুলো অদ্ভুত নিরাপত্তা দেয়। বাড়ি ফিরে দেখে পুরো ঘরে রাইসার চিহ্ন মাত্র নেই। কপালে দীর্ঘ ভাঁজে গুটিয়ে এলো। সাথে রাগের মাথা তীব্র বেগে রুদ্রে রুদ্রে ঢুকে পড়েছে। হন হন করে বেরিয়ে নিচে যাবে ভাবতেই কি মনে করে রাইসা আগে যেই রুমে থাকতো সেই রুমের দিকে পা বাড়ালো। মনে মনে শুধু জবসে একবার শুধু পেলেই বুঝবে অনুমতি ব্যতীত কোনো কাজ করলে কি হয়। তার সঙ্গ খারাপ লাগতে বিয়েতে রাজি হয়েছিল কেন? এই মেয়ে আসলে কি চায়? নিজে জাদু করে দূরে সরে যাবে, যেন তাকে ছাড়া মৃত্যুই প্রথম পদ্ধতি। দরজা খুলে ভেতরে কয়েক পা হাঁটতেই দেখলো বিছানায় ঘুমে মগ্ন রাইসা। আর রাইসার এক হাতে বেটা বজ্জাত ওরিও শান্তিমতো ঘুম দিচ্ছে। তেজ গভীর শ্বাস ফেলে এগিয়ে গেল। এতক্ষণে রাত নিমিষেই উদাও হয়ে গেল। এগিয়ে পাশে বসে দুজনকে দেখলো। একদম রাইসাকে মামা লাগছে। আলতো সুরে বলে উঠল, তুমি জানো তুমি কতভাবেই না আমাকে বন্দি করেছো। এই বন্দিত্ব থেকে আমি কোনোদিন মুক্তি পেতে চাই না। এত ছোট না হলেও তো পারতে। আমার ধৈর্যের পরীক্ষা নিশ্চ তাও না। আমি স্বভাবে জিততে চাই শুধু তোমার কাছেই। ওরিওর দিকে ঘুরে বলল, তোর জায়গা তাড়াতাড়ি শেষ হতে চলেছে। এই মৃগনয়নী জুড়েই কেবল আমি থাকতে চাই। তুই যেভাবে আমার
থেকে ওর কাছে শুধু প্রাধান্য পাচ্ছিস, ঠিক তার চেয়েও বেশি প্রাধান্য পাবে যখন আমার অস্তিত্ব, আমার অংশ আসবে। তখন দেখবো তোর কেমন লাগে। তোমরা সবাই মিলে কেমন আমার সাথে বোঝাপড়া করিস। এই একটা বউ, তাই নিয়ে টানাটানি, সন্দেহ আছে আমি ওকে নিয়ে বাড়িতে থাকতে পারবো কিনা। সবাই যেভাবে শত্রুতা চালাচ্ছে। কপালে আলতো স্পর্শ করে অমনি কোলে নিল। যদি সারাদিন শূন্য হাতটা নিষ্পিস করছে, এখন কোনো পূর্ণতা পেল। নিজের ঘরে শুয়ে দিয়ে সফল একটা হাসি দিল, যেন যুদ্ধের জয়ী সৈনিক। ওষুধের প্রভাবে রাইসা এখন ঘুম পায়, তাই কলেজ থেকে এসে খেয়েই ঘুমিয়ে পড়েছে। ঘুম ভাঙলে নিজেকে অন্য জায়গায় উপলব্ধি করলো। কেউ তাকে বুকের আগলে নিয়েছে। মাথা তুলে তাকাতেই বুঝতে পারলো এটা তেজের ঘর, আর সামনে তার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখা ব্যক্তিটি তার স্বামী। রাইসা খানিকটা ইতস্তর হলেও নিজেকে ধাতস্থ করলো। তেজ ঘুমিয়ে গেছে বলেই রাইসা বিষয়টা গুরুত্ব দিল না, তাকিয়ে রইল তার হালাল পুরুষের দিকে। এক হাত বাড়িয়ে তেজের নাক ছুঁয়ে নিল। ক্ষীণ খাড়া নাক, রাইসার সামনতালে ফর্সা চেহারা। বরং রাইসাকে দিকে দেখবে তার মতো ঘন কালো ভুরুদয় যেন ফর্সা চেহারার সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। চুলগুলো এলোমেলো পড়ে আছে কপাল জুড়ে। রাইসাকে খুঁজতে গিয়ে একরকম হয়ে গেছে, আর সেভাবেই একটু শান্তির ঘুম দেওয়ার প্রচেষ্টায় তেজকে দেখতে দেখতে অজান্তেই প্রশ্ন করলো, আমি তো আপনার কেউ নয়। আপনি তো কবুল পড়েছিলেন আপুর নাম শুনে। এখানে আমাদের সম্পর্ক হারাম, আর আপনি তো মন থেকে চান না আমি এই বাড়িতে আর আপনার চোখের সামনে থাকি। তবে আপনার উপর আমার কোনো অভিযোগ নেই, অনেক কৃতজ্ঞতা। আপনি সবার সামনে আমাকে সম্মান দিয়েছেন, আমার পাশে ছিলেন এতদিন। জানেন আমার পা আগেও ভেঙে গিয়েছিল, কিন্তু এভাবে কেউ যত্ন নেয়নি। আমার মন চাচ্ছে সারা জীবন যদি হাঁটতে না পারতাম তবে আপনার যত্ন পাওয়া যেত, কিন্তু সেটা অসম্ভব। আপনার যত্ন গুলো আমি সারা জীবন মনে রাখবো। এই বাড়িতে এসে আমি অনেক কিছু পেয়েছি। এই সুখের কথা আমি কিভাবে প্রকাশ করব জানি না। আপনি আমাকে ছেড়ে দিবেন না, তাই না? হ্যাঁ দিবেন তো। জোর করা হয়েছে সবার সাথে, আর না আমি আপনার ইচ্ছার কোনো মানুষ। আপনি খুব খুব ভালো। আপনি যার সাথে থাকুন না কেন খুব ভালো থাকবেন। আমি সব সময় চাইবো আপনার ভালো হোক, শুধু সেই ভালোতেই আমি থাকতে পারবো না। আমার খুব খারাপ লাগে যখন ভাবি আপনি আমার কেউ না, আর কেউ হতে পারবেন না। শুধুমাত্র আপনার ঘাড়ে ঝুলে পড়েছি। দোয়া করবেন আমি যেন দ্রুত মরে যাই, কেননা আপনায় ছেড়ে থাকতে খুব কষ্ট হবে। এত সুখ পেয়েছি, তারপর আবার কষ্ট সইব না। আপনার পছন্দের